আজ ঢাকা সহ 4 জেলায় কারফিউ শিথিল। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোটা আন্দোলনে 5 সমন্বয়কারী হেফাজতে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্বৃত্তে হামলায় লন্ডভন্ড গাজীপুর সিটি কর্পোরেশন, বাদ যায়নি মেয়রের বাসভবনও, ক্ষতি প্রায় 200 কোটি টাকা। ঘটনা তদন্তে কমিটি গঠন। পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্ধ থাকবে ট্রেনের চাকা। রেলের অচলাবস্থায় বিপাকে যাত্রীরা, ইন্টারনেট স্বাভাবিক হলে টিকিটের টাকা ফেরত। মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে অপারেটরদের সাথে চলছে তথ্য প্রযুক্তি মন্ত্রীর বৈঠক। আজই আসতে পারে সিদ্ধান্ত। এবং নারী এশিয়া কাপের ফাইনাল আজ বিকেল 3:30টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। পরিস্থিতি ক্রমেই উন্নতি হওয়ায় আজ ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ শিথিলের সময় 2 ঘন্টা বাড়িয়ে করা হয়েছে 11 ঘন্টা। সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এছাড়া অন্যান্য জেলার স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আলাদা আলাদা সময়ে কারফিউ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার অফিস আদালত চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত, তবে ব্যাংক খুলবে সকাল 10টায়। এদিকে সকাল থেকেই রাজধানীর সড়কে যানবাহনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সড়কে নিরাপত্তা তৎপরতায় দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বাস কাউন্টারগুলো থেকে ছেড়ে যেতে দেখা যায় দূরপাল্লার বাসগুলোকেও। কোটা আন্দোলনে 5 সমন্বয়কে হেফাজতে নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপরাধের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। শনিবার রাতে ধানমন্ডির নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী। এ সময় তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে তুলে নেওয়া হবে কারফিউ। বিস্তারিত থাকছে ফজলাদিত্য রিপোর্টে। শনিবার রাতে ধানমন্ডির নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে, স্বাভাবিক হয়ে আসছে সবকিছু। জনগণের মাধ্যমে স্বাভাবিকতায় ফিরে আসলে তুলে নেওয়া হবে কারফিউ। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা আগামী রবি, সোম এবং মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে, কিন্তু এই জেলাগুলিতে কারফিউ শিথিল থাকবে সকাল 7টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, কোটা আন্দোলনের 5 সমন্বয়ককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলনের নামে যদি সহিংস কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ আদালত থেকে যখন এটা বাতিল করে দেওয়া হলো রায়ের মাধ্যমে, তারপরে এই বর্বরতা কেন? এটাই আজকে জাতির কাছে জিজ্ঞাসা। এর দায়ভার কে নেবে? এর দায়ভার অবশ্যই যারা আন্দোলন ডাক দিয়েছিলেন, যাদের থেকে আন্দোলন ডাইভার্ট করে যারা নিয়ে গিয়েছেন, সবারই এই দায়িত্ব নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যাদের হেফাজতে নেওয়া হয়েছে তাদের মামলার আসামি করার বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশের অর্থনীতিকে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সারা দেশে তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সব দাবি মেনে নেওয়ার পরও তাদের কমপ্লিট শাটডাউন থামেনি, যার পরিণতিতে কতগুলো প্রাণহানি সহ পঙ্গু হলো কত মানুষ। শনিবার সকালে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত শামীম আক্তারের প্রতিবেদনে। কোটা আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সহিংসতায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন নিটোর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশ থেকে কেবল এই হাসপাতালেই চিকিৎসা নিতে আসে প্রায় 350 মানুষ। এদের মধ্যে প্রায় 200 জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এখনও চিকিৎসাধীন 76 জন। শনিবার সকালে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা সহ পরিবারের খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করবে সরকার। যারা পঙ্গু হয়েছে তাদের উন্নত চিকিৎসা ও কৃত্রিম অঙ্গ সংযোজনের আশ্বাস দেন তিনি। যারা মারা গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের
ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। আন্দোলনের নামে প্রাণহানি সহ ক্ষয়ক্ষতির জন্য দায়ীদের বিচারে দেশবাসীর সহযোগিতা কামনা করেন সরকার প্রধান। কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারি। আমি সকলে সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা দেশে তাণ্ডব চালানো হয়। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও একটা মানলে আর একটা, আরেকটা মানলে আর একটা, আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। পরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর সেতু ভবন ও দুর্যোগ ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দুর্দিনের কর্মীদের মূল্যায়ন না করা এবং সাংগঠনিক দুর্বলতার কারণেই ঢাকা সহ সারা দেশে বিএনপি জামায়াতের হামলা প্রতিরোধ করতে পারেনি আওয়ামী লীগ, এমনটাই মত দলটির কেন্দ্রীয় নেতাদের। তারা বলছেন, বসন্তের কোকিলরা কেউই মাঠে নামেনি, যারা মাঠে ছিল না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলকে ঢেলে সাজানোর এখনই সময় বলেও জানান নেতারা। বিস্তারিত তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টার। কোটা সংস্কার আন্দোলন সামনে রেখে সারা দেশে তাণ্ডব চালায় বিএনপি জামাতের সন্ত্রাসীরা। রাজধানীর রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ি এবং উত্তরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। পুড়িয়ে দেওয়া হয় বিটিভি ভবন, মেট্রো রেল স্টেশন, ডাটা সেন্টার, সেতু ভবন, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজা সহ নানা স্থাপনা। ঢাকার বাইরেও চলে ব্যাপক হামলা ভাঙচুর। তবে এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এজন্য নিজেদের দায় স্বীকার করেন স্থানীয় নেতারা। আমরা 3:30টার দিকে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে যখন উঠে গিয়েছি, তখন কিন্তু তারা 4টা 4:30টায় এসে এই শূন্যতার সুযোগটা গ্রহণ করছে। এই জায়গাটায় আমাদের কিছুটা ঘাটতি ছিল বলে আমি স্বীকারও করব। আমরা যদি সারাদিন থাকতে পারতাম হয়তোবা কি ভিন্ন রূপ হতো সেটা ভিন্ন কথা। তো এই ধরনের একটা পরিস্থিতির আসলে আমরা প্রস্তুত ছিলাম না, থাকলে হয়তো আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারতাম। আর তারা এটা প্রি প্ল্যান, যে যেদিন এখানে বিশেষভাবে যে এইটা হ্যাবকটা চাষারা মোড়ে হলো, ওইদিকে একটা গ্রুপ ছিল তাদের এই বিএনপি জামাতের এই মিশনপাড়া, একটা ছিল এদিকে প্রেস ক্লাবের সামনে, আর একটা গ্রুপ এদিকে ছিল। 3 দিক থেকে সারাশি আক্রমণ তাদের, এবং এর মধ্যে পুলিশের গাড়ি একটা পোড়ানো হলো। সাংগঠনিক দুর্বলতার কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। বলেন, যাদেরকে মূল্যায়ন করা হয়নি তারাই শেষ পর্যন্ত মাঠে ছিলেন। এই মোহাম্মদপুরের বসিলায় যে নেতা কর্মীরা যুদ্ধ করেছে, এরা অনেকভাবে নিগৃহীত হয়েছে। সেই লোকগুলো কিন্তু যুদ্ধ করেছে। যারা বসন্তের কোকিলের মতো এসেছিল, তারা কিন্তু কেউ ঘর থেকে বের হয় নাই। পদ পদবি নিয়েও যারা মাঠে ছিলেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান কেন্দ্রীয় নেতারা। এই বিষয়গুলি আসলে সিদ্ধান্ত অবশ্যই নেত্রী নেবেন, নেত্রী ছাড়বেন না। যারা দেশের বাইরে ছিলেন, যারা দেশে থেকে বসেছিলেন, এদের তালিকা হওয়া উচিত। সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়া ইতিমধ্যে 27টি ইউনিট কমিটি বিলুপ্ত করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দুর্বৃত্তের হামলায় প্রায় 200 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনে।
হামলা চালানো হয় 1 ও 3 নং আঞ্চলিক কার্যালয়ে। এ সময় সন্ত্রাসীরা ভাঙচুর অগ্নিসংযোগ করে অর্ধশতাধিক গাড়িতে। হামলা চালানো হয় মেয়রের বাসভবনেও। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। মাজহারুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। 20 জুলাই কোটা সংস্কার আন্দোলনকালে দুর্বৃত্তরা তাণ্ডব চালায় টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশনের এই আঞ্চলিক কার্যালয়ে। লোহার রেলিং ভেঙে আগুন ধরিয়ে দেয় পার্কিং করা অনেকগুলো গাড়িতে, যার মধ্যে আছে সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত এই মূল্যবান পিচ রোলার গাড়িও। গাজীপুর সিটির 1 নং আঞ্চলিক কার্যালয়ের 2টি রুমেও অগ্নিসংযোগ করা হয়, পুড়েছে অনেক নথিপত্র। দুর্বৃত্তরা তাণ্ডব চালায় গাছা থানায় অবস্থিত 3 নং আঞ্চলিক কার্যালয়েও। সেখানেও আগুন ধরিয়ে দেয় একটি গাড়িতে, ভাঙচুর করে ভবনের গ্লাস। সাধারণ শিক্ষার্থীদের আড়ালে দুর্বৃত্তরা এসব তাণ্ডবে অংশ নেয়, হামলা করে মেয়রের বাসাতেও, বলছেন গাজীপুর সিটির প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লাল। অর্ধশতাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, 2 জন কাউন্সিলরের কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। মাননীয় মেয়র মহোদয়ের বাসভবনে ভাঙচুর করা হয়েছে। আমরা ধারণা করছি আনুমানিক 200 কোটি টাকার পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। নগর ভবনকে হামলা, সেখানে জনগণের সম্পদকে ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে। সিটি কর্পোরেশনের সম্পদ নষ্ট করা হয়েছে, এটা রাষ্ট্রের সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ কোনো সাধারণ মানুষ নষ্ট করতে পারে না, এইভাবে আক্রমণ চালাতে পারে না। অপরাধীদের শাস্তির আওতায় আনতে এরই মধ্যে মামলা হয়েছে বলেও জানান তিনি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা চলাকালে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন গাজীপুরের যুবলীগ নেতা জুয়েল মোল্লা। গেল 19 জুলাই উত্তরায় বাংলাদেশ মেডিকেলের সামনে কুপিয়ে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয় মরদেহ। সহকর্মী নজরুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। সন্তান হারিয়ে হতবিহ্বল গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সহকারী এপিএস ও যুবলীগ নেতা জুয়েল মোল্লার বাবা আহাজারি স্বজনদের। 19 জুলাই জাহাঙ্গীর আলমের সঙ্গে সমাবেশে যাচ্ছিলেন জুয়েল। উত্তরায় পৌঁছালে গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। আহত হন জাহাঙ্গীর আলম। তাকে বাঁচাতে সামনে এগিয়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় জুয়েলকে। জুয়েল হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। বাবা জাদুর কিচ্ছু আসিল না, ছিন্ন ভিন্ন করে আসছে জাদুরে। জাদুর এইভাবে মারা মারছে বাবা, মানুষ এইভাবে মারে না। প্রাইম মিনিস্টার যেন ওনাদেরকে ন্যায্য বিচারটা যেন আমরা পাই, এলাকাবাসী জানে বা দেখে, যেন এটা সূক্ষ্ম ন্যায্য বিচার করে দিছে প্রাইম মিনিস্টার। ওই দিনের ঘটনায় আহত জাহাঙ্গীর আলমকে নেওয়া হয় সিঙ্গাপুরের হাসপাতালে। সেখানে চলছে উন্নত চিকিৎসা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চলমান পরিস্থিতিতে দেশের অন্য সব যানবাহন চললেও এখনো বন্ধ রেল যোগাযোগ। কর্তৃপক্ষ বলছে যাত্রীদের নিরাপত্তার খাতিরেই বন্ধ রাখতে হচ্ছে নিয়মিত রেল সেবা। কমলাপুর রেল স্টেশন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কায়েস রাহাত। যাত্রীর পদচারণা আর ট্রেনের আসা যাওয়ার কর্মকোলাহলে মুখর রেল স্টেশন এখন জনশূন্য। সহিংসতা প্রতিরোধে টানা কারফিউয়ে একেবারেই বন্ধ রেল যোগাযোগ। যাত্রীদের নিরাপত্তাই মুখ্য উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রেলের চাকা। যাত্রী নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কর্তৃপক্ষের নির্দেশে আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে। আবার যখন স্বাভাবিক হবে কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্র আমরা আমাদের লেভেল থেকে, আপনারা ইলেকট্রনিক্স, আপনার গণমাধ্যম, প্রিন্ট যারা আছে সবার মাধ্যমে মেসেজ পৌঁছে দেবে ইনশাল্লাহ। রেলের অচলাবস্থায় বিপাকে সাধারণ যাত্রীরা। অনেকে স্টেশনে আসছেন টিকিট ফেরত দিতে। 19 তারিখে কলকাতার ট্রেন ছিল, এখন আমি শুনেছি যে ট্রেন যায়নি। আর গত পরশু থেকে নাকি টাকা রিফান্ড করছে, ট্রেনের টিকিটের টাকা। তো আমি এই জন্য রিফান্ডের জন্য আসছি। 21 তারিখে জার্নি ডেট ছিল, ট্রেন যায় নাই, এই জন্য রিফান্ডের জন্য। মৈত্রী এক্সপ্রেসের যাত্রা বাতিল হওয়ায় টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে যাত্রীদের। পরশুদিন 4 ঘন্টা দাঁড়ায় থেকে সার্ভার না থাকার কারণে আমরা এই যে এতগুলো লোক মনে করেন যে হয়তো লাইনটা ছিল অত দূর, কিন্তু পাইছে হতে 4 জন। তারা বলতেছে যে কালকে যদি ট্রেন ক্যান্সেল হয় তাহলে টিকিট ফেরত দিবে, না হয় টিকিট কালকের পরেই নিতে হবে, আজকে নেওয়া যাবে না। কিন্তু তারা এটাও শিওর দিতেছে না যে কালকে ট্রেন চলবে কি চলবে না। আর ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক হওয়ার পর বাতিল হওয়া আন্তনগর ট্রেনের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে।
আন্তনগরের ক্ষেত্রে বলা আছে যে আপনারা জানেন যে আমরা অনলাইন এবং অফলাইন বোথ হইতে আমরা টিকিট বিক্রি করি। সো যখন ইন্টারনেট অ্যাভেলেবল হবে, সবার হাতে হাতে থাকবে, মানুষ যেমন ঘরে বসে টিকিট কাটতে পারে, অন দ্য আদার হ্যান্ড ঘরে বসে রিফান্ড করতে পারবে। বন্ধ রেল যোগাযোগ, আর তার সাথে যুক্ত হয়েছে টিকিটের টাকা ফেরতের ঝামেলা। আর কবে চালু হবে ট্রেন, সব মিলিয়ে অনিশ্চিত পরিস্থিতিতে যাত্রী ও কর্তৃপক্ষ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ইন্টারনেট বন্ধ থাকায় দিনে 500 কোটি টাকার ক্ষতি হচ্ছে দাবি করে আইসিটি প্রতিমন্ত্রী জানান, অপারেটরদের আলোচনা শেষে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রেমিটেন্স না পাঠালে সরকারের পতন ঘটবে এমন ভ্রান্ত ধারণায় পা না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব হক। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 53তম জন্মদিন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের ডাকভবনের সামনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানান, সজীব ওয়াজেদ জয়ের 53তম জন্মদিন উপলক্ষে সারা দেশে 1 লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইন্টারনেট বন্ধ থাকায় দিনে 500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে দাবি করে প্রতিমন্ত্রী জানান, রোববার সব মোবাইল অপারেটরের সাথে বৈঠক করবে মন্ত্রণালয়। বৈঠকের পর 2-1 দিনের মধ্যেই আসতে পারে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। এখনও প্রবাসে চক্রান্ত চলছে উল্লেখ করে রেমিটেন্স না পাঠালে সরকার পতন হয়ে যাবে এমন ভ্রান্ত ধারণায় পা না দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন জুনায়েদ আহমেদ পলক। যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না, রেমিটেন্স পাঠানো 6 মাস বন্ধ রাখেন, তাহলে পারে সরকার পতন হয়ে যাবে, এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে এটা করানো হচ্ছে। বিএনপি জামায়াতের দুষ্কৃতিকারীরা এখনও প্রবাসীদের উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। মোহাম্মদ সাকিব হক, দেশ টিভি, ঢাকা। ভোলায় এখনো পানিবন্দী অন্তত 50,000 মানুষ। 1 সপ্তাহ দুর্গত এলাকায় পৌঁছায়নি ত্রাণ সহায়তা। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী ছোটন সাহা। আজকে 8ম দিনের মতো ভোলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। বলা যায় সেই আগের মতোই জোয়ার আসার ফলে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। যদিও এলাকার লোকজন বলছিল যে অন্যান্য দিনের তুলনায় আজকে পানি কিছুটা কম, তারপরেও কিন্তু প্লাবিত হয়েছে, বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। বাঁধের বাইরে যে সমস্ত বসতি রয়েছে সেগুলো আজও ডুবে গেছে এবং যারা পানিবন্দী মানুষ রয়েছেন তারা বলছিলেন যে এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাদের যে অসুবিধাটি সৃষ্টি হচ্ছে, বৃদ্ধ এবং শিশুদের কিন্তু পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। এবং একই সাথে আমরা জেনেছি তাদের সাথে কথা বলে তাদের এখন এই মুহূর্তে আসলে খাদ্য বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং তারা ত্রাণের জন্য কিন্তু হাহাকার করছিল এবং তারা দাবি তুলেছে যে অতি দ্রুত যাতে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়, কেননা তারা এই জোয়ারের পানি এলে তাদের ঘর দুয়ার প্লাবিত হওয়ার ফলে তারা অনেকেই কিন্তু রান্নাঘরে চুলো অনেকের জ্বলছে না এবং এ কারণে কিন্তু তারা আরও বেশি সংকটে পড়েছেন। এবং পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে আসলে এই 8 দিন যে পানি উঠছে এতে তাদের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা অন্য কোনো বাঁধের কোনো তেমন ক্ষতি হয়নি, ঝুঁকির মধ্যে পড়েনি। তারপরেও তারা বিষয়টি মনিটরিং করছে এবং তারা বলছিল যে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটি কিন্তু বলা হয়েছে। তো আমার সাথে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে কথা হয়েছে। তিনি যেমনটি বলছিলেন যে জোয়ারে যে ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দী যে সমস্ত মানুষ রয়েছে তাদের তালিকা তৈরির কাজ চলছে এবং তালিকা তৈরির কাজ শেষ হলে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং একই সাথে যেহেতু পানি কমা শুরু করছে, তো পানি কমে গেলে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তারা হয়তো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন, এমনটি তারা কিন্তু বলছিলেন। তো এ ছিল আমার কাছে ভোলার বন্যা দুর্গত এলাকার সর্বশেষ তথ্য। নওগাঁয় গড়ে উঠেছে পিতলের তৈরি গহনার কারখানা।
সোনার দাম বাড়ায় বিকল্প হিসেবে নারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এ গহনা। দেশের চাহিদা মিটিয়ে এখনকার উৎপাদিত গহনা যাচ্ছে বিদেশেও। সম্ভাবনাময় এ খাতে সরকারি সহায়তা চাচ্ছেন উদ্যোক্তারা। সহকর্মী কাজী কামাল হোসেনের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। দেখে মনে হবে সোনার তৈরি অলংকার, তবে মূল্যবান সোনা নয়। তারপরও সোনার আকাশচুম্বী দামে নারীদের কাছে কদর বেড়েছে পিতলের গয়নার। যেন সোনার খনিতে কাজ করছেন কারিগররা। কেউ পিতলের পাত সাইজ অনুযায়ী কাটছেন, কেউ আগুনে পোড়াচ্ছেন, আবার কেউ পরিষ্কারের পর চুড়িতে দিচ্ছেন সোনার প্রলেপ। আর এভাবে প্রস্তুত হচ্ছে পিতলের তৈরি নারীদের রুলিবালা। নওগাঁ শহরে দপ্তরি পাড়ার স্বর্ণের কারিগর শেখ কামাল 2012 সালে নিজের বেলকুনিতে বসে পরিবারের সহযোগিতায় শুরু করেন এই রুলিবালা তৈরির কাজ। এরপর ধীরে ধীরে বাড়ে কারখানার পরিধি, যেখানে হাজার খানেক শ্রমিকের অধিকাংশ নারী। এখান থেকে দৈনিক তৈরি হয় 1200 জোড়া চুড়ি। প্রতি জোড়া চুড়ি পাইকারি বিক্রি হয় 180 টাকায়। দেখতে স্বর্ণের গহনার মতো হয়, চাহিদাও বেশি। দেশীয় বাজার পেরিয়ে এসব গহনা রপ্তানি হয় পার্শ্ববর্তী কয়েকটি দেশেও। বাসার বেলকুনিতে একা শুরু করছিলাম, এখন পর্যায়ক্রমে চাহিদা বাড়ার কারণে হইতে এই দীর্ঘ 12 সাল থেকে এখন পর্যন্ত এটা আমাদের 2-3 হাজার শ্রমিকে পরিণত হয়েছে এবং আশা করতেছি এটা আরও দিন দিন চাহিদা আরও বাড়বে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে এটার অনেক চাহিদা আছে। সাংসারিক কাজের পাশাপাশি এই কারখানায় কাজ করে বাড়তি আয় করছেন বহু নারী। সেই সঙ্গে লেখাপড়ার পাশাপাশি এখানে শ্রম দিয়ে আয় করছেন শিক্ষার্থীরাও। সংসারের আর্থিক উপার্জনের একটু সমস্যা হলে তারাই এখানে বেশি করে, এখানে করলে আমাদের একটু সংসারের মজুরির একটু বাড়ে, ভালো হয়। একটু আর্থিক সমস্যার জন্য এখানে অবসর টাইমটা আমরা এখানে কাজ করে একটু অর্থ পাই, এটা দিয়ে আমাদের পরিবারের সচ্ছলতা একটু আসে। পড়াশোনা, ম্যাথ খরচ এগুলোর পাশাপাশি পরিবারকেও আমি মোটামুটি লিড করতে পারি, সাপোর্ট করতে পারি। রপ্তানি সহ মালিক শ্রমিকদের সব ধরনের সহযোগিতার কথা জানান বিশিক শিল্পনগরীর এই কর্মকর্তা। এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন তারা প্রোডাক্ট তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে দেশের বাইরে রপ্তানি করার ক্ষেত্রে যে ধরনের তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারবো। সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারের পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার দাবি উদ্যোক্তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh tv থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।